আসসালামু আলাইকুম। আমি আসসালামু নাইম সরকার। পুরো ক্লাস জুড়ে আছি আমি আপনাদের সাথে। আজকের ক্লাসটি রাইটিং ক্লাসের উপর, বেসিক্যালি রাইটিং টেস্ট 2। আমি আপনাদের ক্লাস নেব আজকে রাইটিং টেস্ট 2-র ওপরে। যদিও এটা প্রথম ক্লাস এবং আমি রাইটিং টেস্ট 2 নিয়ে শুরু করছি। এর একটি কারণ হচ্ছে যে রাইটিং টেস্ট 2টা 70% মার্কস ক্যারি করে আর টাস্ক 1 30% মার্ক ক্যারি করে। সো আমি আপনাদের আজকে রাইটিং ক্লাসটা নিব। আচ্ছা, প্রথমেই চলে আসি যে আইএলটিএস রাইটিং মানে কয় ধরনের। যদি আইএলটিএস রাইটিং হচ্ছে 2 ধরনের। আমি একটু বর্ণনা দিব অল্প করে। একটা হচ্ছে রাইটিং টেস্ট 1, রাইটিং টেস্ট 1। আচ্ছা, ইন এ নাটশেল যদি আমি বলি, রাইটিং টেস্ট 1 হচ্ছে নাম্বার 1 যারা হচ্ছে আমরা বাইরে পড়ার জন্য যাব, বাইরের দেশে পড়ার জন্য যাব, তাদের জন্য হচ্ছে এই জায়গায় থাকে হচ্ছে গ্রাফ অ্যান্ড ম্যাপ। এই দুটো জিনিস থাকবে, অর্থাৎ গ্রাফ প্লাস হচ্ছে ম্যাপ, এই দুটোকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, গ্রাফ অ্যান্ড ম্যাপ। আর যারা আমরা ইয়ের জন্য যাব, অর্থাৎ জব পারপাসে, তাদের জন্য এই জায়গাটা হচ্ছে লেটার রাইটিং। এই জায়গাতে লেটার। আচ্ছা, লেটার, তাদের হচ্ছে লেটার। আচ্ছা, যারা পাশে একটু ব্র্যাকেটে দিয়ে দিই। আচ্ছা, যারা একাডেমিক, অর্থাৎ আমরা যারা পড়তে যাব তাদেরকে, ধরেন আমরা যারা পড়তে যাব তারা আবার জিটি দিলে, অর্থাৎ জেনারেল ট্রেনিং দিলে হবে না, তাদেরকে একাডেমিক দিতে হবে। এবং একাডেমিকের রাইটিং টেস্টটা একটু ডিফারেন্ট। সেটা হলো একাডেমিকে এখানে গ্রাফ প্লাস ম্যাপ থাকবে। আর লেটার হচ্ছে আপনার যারা আমরা জব পারপাসে যাব, ইমিগ্রেশন পারপাসে যাব, তাদের জন্য হচ্ছে লেটার। সো এটাকে আমরা বলি জেনারেল ট্রেনিং, সংক্ষেপে আমরা বলি জিটি, জেনারেল ট্রেনিং। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের দুটো পার্ট। আচ্ছা, টাস্ক 2 হচ্ছে, টাস্ক 2টা হচ্ছে এসে রাইটিং। টাস্ক 2টা হচ্ছে সবার জন্য সমান। এটা হচ্ছে টাস্ক 2। আমি যদি বলি টাস্ক 2টা হচ্ছে এসে রাইটিং। টাস্ক 2 হচ্ছে এসে রাইটিং। আচ্ছা, টাস্ক 2টা যদি এসে রাইটিং হয়, তাহলে আমরা আসলে কী ধরনের এসে আসবে? যে ছোটোবেলায় যখন আমরা লিখতাম জার্নি বাই ট্রেন, না ওরকম না। টাস্ক 2 এসে রাইটিংটা হচ্ছে একদম যদি বলি আর্গুমেন্টেটিভ, অর্থাৎ আমাকে প্রথম কোয়েশ্চেন করবে, আরেকটা হচ্ছে যে পজিটিভ নেগেটিভ সাইড বলা, অথবা হচ্ছে আমার কাছে অপিনিয়ন চাবে, বোথ সাইডস অপিনিয়ন। আচ্ছা, আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন শুরু করে নিই, যেটা দিয়ে এটা হলো টাস্ক 2। আমরা আসলে ডিরেক্ট চলে যাব যেখান থেকে সরাসরি আছে। এই একটা টাস্ক 2 দেখে নেই কোয়েশ্চেন। এটা হলো টাস্ক 2 একটা কোয়েশ্চেন। আচ্ছা, একটু স্পেসটা কমাই দিই তাহলে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের টেস্ট 2 কোয়েশ্চেন। আচ্ছা, টেস্ট 2 কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যেন একটা কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টস ক্রিয়েট প্রবলেমস ফর দ্য হোস্টিং কান্ট্রি অ্যান্ড দে আর এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট? Give reason for your answer. Include any relevant example from your knowledge or experience. You should write at least 250 words. You should write at least. আচ্ছা, এটা কত মিনিটের? এটা 40 মিনিটের একটা পরীক্ষা। মানে আপনাকে এটা 40 মিনিটস লিখতে হবে। যে 40 মিনিটস আপনাকে সময় দেওয়া হবে। 40 মিনিট আসলে লাগে না, কমেই লেখা যায়, কিন্তু আসলে প্রিপারেশনের ব্যাপার থাকে এবং বেশ ট্যাকটিক্যাল একটা রাইটিং। সো এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনটাতে আপনার কোয়েশ্চেনটা বলে দিবে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি or ডিসএগ্রি। এটাকে আমরা বলি আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন্স। এটাকে আমরা বলতেছি যে এখানে আমাদের এই টাস্ক 2তে এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে, এগুলো হচ্ছে আর্গুমেন্টেটিভ, যেটা বলে গেছে টু হোয়াট এক্সটেন্ট। আচ্ছা, টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট মানে আপনি কতটুকু ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, আপনি কতটুকু এটার সাথে এগ্রি বা ডিসএগ্রি, এটাকে বলে আমরা আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন্স। আচ্ছা, আজকে আমাদের কোয়েশ্চেনটা এটা নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে একদম ডিরেক্টলি আমরা কোয়েশ্চেনটাকে সলভ করাতে চলে যাই। এই হচ্ছে একটা কোয়েশ্চেন্স। সো এটা দিয়ে আমরা শুরু করবো টাস্ক 2 আর্গুমেন্টেটিভ। আচ্ছা, তো প্রথমেই আমরা একটু জেনে নিই মার্কিং ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাকে মার্কিং করার সময় আমাকে কোন কোন জায়গায় মার্কিং করবে। ওয়েল,
সো মার্ক হয় আমাদের এটার ক্ষেত্রে যেখানে আমাদের মার্কস হবে সেটা হলো প্রথম হচ্ছে টাস্ক রেসপন্স, আমার টাস্ক রেসপন্স একটা মার্কিং আছে। আচ্ছা, টাস্ক রেসপন্স এখানে আমাকে 9-এর ভিতর কাউন্ট করবে, অনেকে 25% প্লাস 9-এ কাউন্ট করলে সেম টাস্ক রেসপন্স আমার মার্কিং হবে। তারপর আমার আসবে হচ্ছে আমি টাস্ক রেসপন্স কত করেছে, তো GRA, যেটা মানে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, স্পিকিং ক্লাসও আপনারা দেখেছেন। তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, লেক্সিক্যাল রিসোর্সেস, লেক্সিক্যাল রিসোর্সেস। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্সেস আমার স্কোর কাউন্ট হবে 9-এ কত। তারপর হচ্ছে আমরা CNC লেখা থাকে হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স, কোহেশন অ্যান্ড কোহেরেন্স। আচ্ছা, এই 4টা জায়গায় আমার মার্কিং হয়। তাহলে আমি একটু 4টাকে একটু কালার, হ্যাঁ এই 4টা হচ্ছে আমার মার্কসের জায়গা। তো আমি যদি একটু বোল্ড করি, এটা আমার স্কোরিংয়ের জায়গা। আচ্ছা, একটু ওয়েল আমার এই 4টা জায়গা হচ্ছে স্কোরিং, এটা হচ্ছে কোহেশনস। আচ্ছা, কোহেশন, ওয়েল তাহলে আমার এই 4টা জায়গায় মার্কিং হল গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এখানে আমার 9। তো দ্য লেক্সিক্যাল রিসোর্সেস যেটা হচ্ছে আমার ভোকাবুলারি ওয়ার্ড কীরকম লিখেছি সেটা, তো এটার উপর স্কোর। আর হচ্ছে কোহেশনস, আচ্ছা কোহেশনস সেটার উপর একটা স্কোরিং আমার। তো এইভাবে হচ্ছে স্কোরিংগুলি কাজ করবে এই 9-এর। আচ্ছা, কোহেশন অ্যান্ড কোহেরেন্স এই 4টা জায়গায় আমার আছে স্কোরিং। তো টাস্ক রেসপন্স কোয়েশ্চেনটা যেটা করছে আমি রেসপন্স করতে পারছি কিনা সেটাতে ধরেন আমি একটা স্কোরিংটা দেখাচ্ছি, যে সেটা পেলাম 8। গ্রামাটিক্যাল 9-এর ভিতরে পেলাম মোটামুটি আমার ভালো, তো 7.5। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি মোটামুটি ভালো ছিল, তো 6.5। কোহেরেন্স আমি ঠিকঠাক মতো লিখতে পারছি আমার লজিক টজিক দিয়ে, তো ধরেন এখানে আমি পেলাম 7। আচ্ছা, তাহলে আমার স্কোরিংটা কীভাবে আসবে, তো আমি পেলাম হচ্ছে 8, 7.5, 6, 7। তাহলে আমি পাচ্ছি কত 8 প্লাস আমি 7.5, তারপর 7.5 প্লাস 6.5 প্লাস 7। আচ্ছা, তো এটাতে আমি পাচ্ছি কত, তাহলে হচ্ছে 16, 22, 22 এর সাথে 29। সো 29 যদি আমি পাই ডিভাইডেড বাই 4, তো যদি আমি 4 দ্বারা ডিভাইড করি, ডিভাইডেড 4, তাহলে হচ্ছে 4 8 32, 4 7 28, মানে হচ্ছে 7। তাহলে আমার এটা স্কোর 4 7 28 যদি হয়, তাহলে আমি এটা স্কোর কত আসবে আমার 27। আচ্ছা, 7 চলে আসবে, আমার চলে আসলো, আমার হচ্ছে 7 আসবে, 7 সামথিং, তো 7। এইভাবে রাইটিংটা আসলে স্কোরিংটা হয়। আচ্ছা, ওয়েল এটা আমরা জেনে নিলাম 4টা বিষয়ের উপর আইএলটিএস স্কোরিংটা হয়। অ্যান্ড কোহেশন কোহেরেন্স স্ট্রাকচারাল, মানে একটা সুন্দর মতো যে স্ট্রাকচারগুলি ঠিক আছে কিনা, একটা লেখার পর আরেকটা লেখা ঠিক আছে কিনা, সবগুলি মিলে কোহেশন অ্যান্ড কোহেরেন্স। ওয়েল আর গ্রামাটিক্যাল তো জানি আমরা যে ঠিক আছে কিনা, লেক্সিক্যাল রিসোর্সেস, ভোকাবুলারি, টাস্ক রেসপন্স। কোয়েশ্চেন যা বলছে আমি অনুযায়ী লিখব না, কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতেছে একটা, আমি যদি আরেকটা আনসার দিই তাহলে টাস্ক রেসপন্স হবে না। আচ্ছা, আমরা এগুলি করতে করতে বুঝে যাব। ওয়েল এবার আমি চলে আসি আমাদের প্রথমে প্রশ্নটাতে। যেমন টাস্ক টু দ্য প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টস ক্রিয়েট প্রবলেমস ফর দ্য হোস্টিং কান্ট্রি অ্যান্ড দে আর এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি।
ওয়েল ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি গ্রেট। আচ্ছা তাহলে আমি প্রথমেই চলে যাব যে আমাকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তো আমাকে বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটাতে আমি কতটুকু এগ্রি। আচ্ছা এটা কতটুকু এগ্রি বা কতটুকু ডিসএগ্রি এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতো। প্রথমেই আমি যাই কোয়েশ্চেনটা আমাকে কী বলছে সেটা বোঝানো। প্রথমেই বলতেছে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইন্টারন্যাশনাল, আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট। আচ্ছা আমার সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট। আচ্ছা এটা কী করতেছে ক্রিয়েট প্রবলেমস, এটা প্রবলেমস করতেছে। আচ্ছা এটা হলো আমার সাবজেক্ট বোঝানো যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ক্রিয়েট করতেছে। আচ্ছা ফর কাকে ক্রিয়েট প্রবলেম করতেছে, ফর দ্য হোস্টিং কান্ট্রি, অর্থাৎ আমার যে হোস্টিং কান্ট্রি আছে তাকে প্রবলেম করতেছে, যারা হোস্টিং কান্ট্রি মানে হচ্ছে যারা আয়োজন করতেছে দেশটা। আচ্ছা তাহলে যারা এই খেলাটা আয়োজন করতেছে এই হোস্টিং কান্ট্রিকে এরা প্রবলেম করতেছে। আচ্ছা প্রবলেমটা কি, আচ্ছা এখানে একটা শব্দ ইউজ করছে দে, এই দে বলতে কাকে বোঝাবে, হোস্টিং কান্ট্রি না, দে বলতে বোঝাবে আমাকে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টসগুলো। কেন, কারণ এই অ্যান্ড দি ইন্টারন্যাশনাল স্পোর্টসকে বুঝাইছে। এখন আমরা দে বলতে তো শান্ত বুঝি যে যারা মানুষ থাকে, মানে আমি, আমরা, সে, তারা। এখন এই যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টের সাথে সবাই ভাবি যে আমরা হোস্টিং কান্ট্রিকে বলছি, না হোস্টিং কান্ট্রি কিন্তু এটা সিঙ্গুলার, আসলে স্পোর্টস ইভেন্টসটাকে দেই বুঝাইছে। আমরা সবসময় এটাকে দোজ বা দিজ লিখতে পছন্দ করি, বাট এটা হচ্ছে এই দে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট। আচ্ছা দেই আপনি যদি হোস্টিং কান্ট্রি যদি এখানে সাবজেক্ট চিন্তা করেন তাহলে লাগান দের জায়গায় হোস্টিং কান্ট্রি আর ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। অদ্ভুত শোনা যাবে, হোস্টিং কান্ট্রি কিংবা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। হ্যাঁ হ্যাঁ এটা দেইটা যে ঠিক আছে সেটা এখন ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট এখানে রিপ্লেস করে দেখবেন ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট আর এই ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি, হ্যাঁ মিলে আসলে দিটা দিয়ে ওইটাকে বোঝায়। ওয়েল এই হলো আমার সাবজেক্ট, বলতেছে যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট সে কী করতেছে প্রবলেম ক্রিয়েট করতেছে কাকে, ফর দ্য হোস্টিং কান্ট্রিকে। তো এবং শুধু তাই না, তারা ওয়েস্ট অফ টাইম এবং মানিও ওয়েস্ট করতেছে এইটা। তো এইটার সাথে আপনি কতটুকু এগ্রি অর ডিসএগ্রি। আমি যদি চিন্তা করি না আমরা একবার এগ্রি করবো ডিসএগ্রি। তবে আমি যদি যাই প্রথমে আমি বলবো মনে করি হ্যাঁ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট আসলেই প্রবলেম ক্রিয়েট করতেছে হোস্টিং কান্ট্রির জন্য। কেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট বিশেষ করে স্পেশালি ডেভেলপিং কান্ট্রি আমরা যদি এইসব আন্তর্জাতিক খেলাগুলির আয়োজন না করে, মানে এই যে ওয়ার্ল্ড কাপ বা বিপিএল আইপিএল এগুলো যদি আমরা আয়োজন না করি, এই টাকাগুলি আমরা কোথায় স্পেন্ড করতে পারি। দেখেন আমাদের এডুকেশন সেক্টরটা খুব দুর্বল, সেখানে আমরা করতে পারি। অনেক স্কুল কলেজ নাই, আজ থাকলে টিচার নাই, তো সেখানে করতে পারি। তো আমাদের রাস্তাঘাট ভাঙা, আমরা সেখানে এটাকে ইনভেস্ট করতে পারি। তারপর আমাদের হেলথ সেক্টর খুব দুর্বল, হাসপাতালে বেড পাওয়া যায় না, তো আমি হাসপাতালে ইয়েতে মানে স্পেন্ড করতে পারি। তারপর আমার দেশের গবেষণা হিউম্যান রিসোর্সে ইনভেস্ট করতে পারি। তো এগুলি বাদ দিয়ে কেন খেলাধুলার মতো একটা বিনোদনকে আমরা নিব। আচ্ছা এই কারণে আমি এটাতে আমি মানে এগ্রি করি যে হ্যাঁ এটা ওয়েস্ট অফ টাইম। মানে আবার অনেকেই আবার ডিসএগ্রি করতে পারে, ডিসএগ্রি বলতে না, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টগুলি দ্বারা আমাদের ট্যুরিজম সেক্টরটা ইমপ্রুভ হয়, কান্ট্রি ব্র্যান্ডিং হয়, এই সময় অনেক বিদেশি মানুষ আসে, আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, আমাদের স্পোর্টস ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু কিছুটা যুক্তি দেওয়া যায়। তো আসলে দুপাশ থেকে এটাকে যুক্তি দেওয়া, এই জন্যই এইগুলিকে আমরা বলি যে এই ধরনের টপিক্সকে বলি আমরা কন্ট্রোভার্সিয়াল টপিক্স বা ডিবেটেবল টপিক্স। এগুলি নিয়ে ডিবেট করা যায় সরাসরি, মানে এমনভাবে কোয়েশ্চেনগুলি করা থাকে যাতে পক্ষে বিপক্ষে দুজনেরই মত থাকে। ওয়েল তো আমরা যেটা করব এই প্রশ্নগুলি সলভ করার প্রথমে ওয়ে হচ্ছে, খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে যে আমাদেরকে প্রথমে প্যারাফ্রেজ করতে হবে। তো আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। তো প্যারাফ্রেজ যদি করতে হয় তাহলে আমরা শিখি যে কোনো কোয়েশ্চেনকে যদি আমি প্যারাফ্রেজ করি তাহলে আর বোঝা যাবে না যে আমরা ওইটা তাকে কপি করছি। আচ্ছা প্যারাফ্রেজিং কীভাবে করব, প্যারাফ্রেজিং আমরা যদি এখন প্যারাফ্রেজ করি তো প্যারাফ্রেজিংটা কীভাবে করব সেটাকে বলে প্যারাফ্রেজ। মানে এই জিনিসটাকে আমরা আবার সাজিয়ে লিখবো, মানে যেটা আছে সেটাকে সাজিয়ে লিখবো কোয়েশ্চেনে। আচ্ছা ওয়েল তাহলে এটাকে বলে আমরা প্যারাফ্রেজিং। আচ্ছা যেটা করব সেটা হলো প্যারাফ্রেজিং। তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে করব সেটা দেখাচ্ছি। এবং প্যারাফ্রেজিং জিনিসটা বুঝলো এটা আমরা সাজিয়ে করব। আচ্ছা তো আমার ইন্টারন্যাশনাল আছে, তো ইন্টারন্যাশনালকে আমি প্যারাফ্রেজিং করতেছি। প্রথমে চলে দেবো গ্লোবাল, ইন্টারন্যাশনাল একটা হচ্ছে গ্লোবাল। আচ্ছা এখানে আছে আমার স্পোর্টস, তো স্পোর্টসকে আমি কীভাবে প্যারাফ্রেজ করতে পারি, স্পোর্টসকে আমি লিখতে পারি গেমিং,
আচ্ছা গেমিং। আচ্ছা ইভেন্টস আছে, ইভেন্টসকে আমরা লিখতে পারি কম্পিটিশনস। আচ্ছা কম্পিটিশনস। আচ্ছা ক্রিয়েট প্রবলেমস, তাহলে আমার পরে আছে ক্রিয়েট আর প্রবলেম। তো ক্রিয়েট প্রবলেমকে আমরা লিখতে পারি, ক্রিয়েটকে লিখতে পারি পোজ, অথবা ক্রিয়েটকে আমি লিখে রাখতে পারি ক্রিয়েট। আচ্ছা যদি কেউ চান চেঞ্জ করতে পারেন নাহলে রাখতে পারেন, একটা ওয়ার্ড রেখে দিলে কিছু ক্রিয়েট। আচ্ছা প্রবলেমস, আচ্ছা প্রবলেমস কেমন করতে হবে, ডিফিকাল্টিস না, আচ্ছা ক্রিয়েট প্রবলেমসকে আমরা লিখতে পারি ক্রিয়েট ডিফিকাল্টিস, ক্রিয়েট ডিফিকাল্টিস। আচ্ছা ফর দ্য হোস্টিং কান্ট্রি, ফর দ্য হোস্টিং কান্ট্রি লিখতে পারি আমরা, ফর দ্য হোস্টিংকে লিখতে পারি মানে আয়োজক দেশ, তো অর্গানাইজিং। আচ্ছা অর্গানাইজিং। আচ্ছা কান্ট্রিকে লিখতে পারি স্টেট, ফর দ্য অর্গানাইজিং স্টেট। আচ্ছা লিখতে পারি এটা অর্গানাইজিং স্টেট। আচ্ছা অর্গানাইজিং স্টেটকে, আচ্ছা অর্গানাইজিং স্টেট অ্যান্ড, এরপর আসছে আবার অ্যান্ড। আচ্ছা অ্যান্ডকে আমরা কি সিনোনিমস করতে পারি, হ্যাঁ করতে পারি। আচ্ছা অ্যাজ ওয়েল এস করতে পারি, অ্যাজ ওয়েল এস যদি হয় তাহলে আমরা এটাকে হ্যাঁ অ্যাজ ওয়েল এস দিতে পারি, অ্যাজ ওয়েল এস। আচ্ছা গ্লোবাল গেমিং কম্পিটিশনস ক্রিয়েট ডিফিকাল্টিস ফর দ্য অর্গানাইজিং স্টেট অ্যাজ ওয়েল এস। আচ্ছা অ্যাজ ওয়েল এস এটাকে আবার দেই মানে কে, দেই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, তো এটাকে আবার লিখি, তাহলে আমরা ইন্টারন্যাশনালকে এবার ইন্টারন্যাশনাল রাখি অ্যাজ, এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ছিল, আমরা এটাকে লিখতে পারি স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ। আচ্ছা স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ। স্পোর্টিং চ্যাম্পিয়নশিপস। আচ্ছা কী করে, দের আর এ ওয়েস্ট, আর ওয়েস্ট নাউন অবস্থায় আছে, সেটাকে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। আচ্ছা মানি ওয়েস্ট করাকে বলে স্কোয়ান্ডার, কী বলে এটাকে স্কোয়ান্ডার। আচ্ছা আমরা সেইটা আপার লেভেলের ভোকাবুলারি নিব, স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার ফান্ড। আচ্ছা এবার টাইম ছিল, টাইম হচ্ছে স্কোয়ান্ডার ফান্ড অ্যান্ড টাইম। আচ্ছা স্কোয়ান্ডার ফান্ড অ্যান্ড টাইম, টাইম কী করতে হবে, ভ্যালুয়েবল টাইম দিতে পারি, যেহেতু আমি টাইমকে চেঞ্জ করবো না ওয়ার্ডটা, তো এর আগে আমরা যখন কোনো ওয়ার্ড চেঞ্জ না করবো, এটাকে চেঞ্জিং একটা সুন্দর হচ্ছে, এর আগে একটা যদি নাউন থাকে একটা অ্যাডজেক্টিভ বসাই দেবো, তাহলে জিনিসটা প্যারাফ্রেজ হয়ে গেল। আচ্ছা এবার যদি আমি স্ক্রিনটাতে একটু খেয়াল করি, একটু সরিয়ে দিই, স্ক্রিনে যদি আমরা এখন টোটাল জিনিসটা দেখি, যে আমি এটাকে প্যারাফ্রেজিং করছি, আচ্ছা কি প্যারাফ্রেজিং করলাম সেটা যদি দেখি, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ক্রিয়েট প্রবলেমস ফর দ্য হোস্টিং কান্ট্রি অ্যান্ড দে আর এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। সেখানে যদি আমি এখন দেখি, সেখানে আমি ইন্টারন্যাশনাল কী করছি, গ্লোবাল, স্পোর্টসকে করলাম গেমিং, ইভেন্টসকে করলাম কম্পিটিশনস। আচ্ছা ক্রিয়েট প্রবলেমস সেখানে করলাম ক্রিয়েট ডিফিকাল্টিস। আচ্ছা ফর দ্য হোস্টিং কান্ট্রি সেখানে লিখলাম আমরা ফর দ্য অর্গানাইজিং স্টেট, তারপর অ্যান্ড ছিল, অ্যান্ডকে করলাম অ্যাজ ওয়েল এজ। আচ্ছা আবার দেই মানে হচ্ছে তো ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, সেটাকে লিখলাম ইন্টারন্যাশনাল, এর আগে একটা গ্লোবাল লিখছিলাম এখানে, এই কারণে আমি এখানে আবার ইন্টারন্যাশনাল লিখলাম। হ্যাঁ তাহলে আমি এখানে আবার লিখলাম ইন্টারন্যাশনাল স্পোর্টিং কম্পিটিশন স্পোর্টস ছিল, এটাকে আমি সিনোনিমস করলাম স্পোর্টিং দিয়ে, এটা স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ, স্কোয়ান্ডার ফান্ড অ্যান্ড ভ্যালুয়েবল টাইম। এই হলো আমার প্যারাফ্রাইজিং। এখন এক্সামিনারের পক্ষে এটা বোঝা কঠিন, আমি এটা কপি করছি, বাট এটা যেহেতু এটাকে প্যারাফ্রাইজ বলে আমি এটাকে কপি করছি, এই জন্য এটা আর বোঝা যাবে না, খুব সুন্দর হয়েছে। এখন দেখেন এটার যে পরটা, ওয়াও এটা খুব সুন্দর অবস্থায় সুন্দর হয়েছে। আচ্ছা তো এটা ছোটো হতে হবে, ভালোভাবে বোঝাচ্ছি অ্যাজ ওয়েল এস। আচ্ছা আপনারা বুঝে নিন এটা ছোটো হতে হবে, এটা ডিফিকাল্টি করতেছে কেন।
হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, ইকুয়েশন প্যারাফ্রেজিং শেষ, এখন আমি ইন্ট্রোডাকশনটা কীভাবে লাগবো। তো এইটার আগে আমি এখন আমার একটা চাঙ্ক বসায় দেব। চাঙ্কটাকে খুবই সুন্দর একটা চাঙ্ক, দ্য ডিসকাশন অ্যাবাউট ওয়েদার আর নট, দ্য ডিসকাশন অ্যাবাউট whether or not, the discussion about whether or not, এটা হইল আমার চাঙ্ক। আচ্ছা, এটা হলো মানে দ্য ডিসকাশনটা। আচ্ছা, এটাকে একটু কালার করে দিই, এটা যেহেতু আমাদের চাঙ্ক। চাঙ্ক মানে হচ্ছে যে শব্দ মানে গ্রুপ অফ ওয়ার্ড একসাথে, সেগুলোকে আমরা চাঙ্ক বলি। তাহলে দ্য ডিসকাশন অ্যাবাউট ওয়েদার অর নট গেমিং কম্পিটিশন ক্রিয়েট difficulties for the organizing state as well as international sporting championship squander fund and valuable time. আচ্ছা, এই বিষয়টা, এই যে ডিসকাশন, এখানে আমরা ইজ দেবো কেন, এটা ডিসকাশন ইজ। আচ্ছা, কনন্ড্রাম অ্যান্ড ডিবেটেবল ইস্যু, এটা কি, এটা হলো কনন্ড্রাম। আচ্ছা, কনন্ড্রাম অ্যান্ড ডিবেটেবল ইস্যু। Conundrum and debatable issue. আচ্ছা, এই বিষয়টা হচ্ছে the discussion about whether or not gaming competitions create difficulties for the organizing state as well as international sporting championships squander fund and valuable time is conundrum and debatable issue. আচ্ছা, এই জায়গাতে is conundrum আচ্ছা, এই জায়গাটা conundrum and debatable issue, এটা হলো আমাদের চাঙ্ক। চাঙ্কগুলিকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। আচ্ছা, is conundrum and debatable issue. সো খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেল আমাদের। আচ্ছা, এটা হচ্ছে কনন্ড্রাম এবং কনন্ড্রাম মানে হচ্ছে যেটা পক্ষে বিপক্ষে মত আছে, কনন্ড্রাম মানে যেটা নিয়ে ডিবেট করা যায়, কন্ট্রোভার্সিয়াল। আর ডিবেট মানে তো ডিবেটেবল ইস্যু। তাহলে এই জিনিসটা হলো আমাদের কনন্ড্রাম এবং ডিবেটেবল ইস্যু, কারণ আমরা শুরুতেই বলছি যে এই টপিক্সটার পক্ষে এবং বিপক্ষে লোক আছে। সো এই কারণে আমরা আরেকটা চাঙ্ক লিখবো, সিমিলার চাঙ্ক। এটা চাঙ্ক, এটা লিখবো যেহেতু পক্ষে বিপক্ষে লোক আছে, জন্য there are many people of the both sides of the arguments having robust feeling, আচ্ছা, এটা একটু robust feelings। আচ্ছা, সো এটা একটা চাঙ্ক, কারণ আমরা শুরুতেই বলে নিচ্ছি যে টপিক্সটা নিয়ে আমরা ডিসকাস করতেছি যে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, সেটা কি যে এই টপিক্সটার পক্ষে বিপক্ষে লোক আছে, এই জন্য আমরা লিখে দিলাম দেয়ার আর মেনি পিপল। আচ্ছা, এটা একটু কালার করে দিই, কালার করতে গেলে এত দূরে চলে যায় কেন। হ্যাঁ, there are many people of the both sides of the arguments, এই আর্গুমেন্টের বোথ সাইড, অর্থাৎ এই আর্গুমেন্টের there are many people of the both sides of the argument, অর্থাৎ এই আর্গুমেন্টের বোথ সাইডে কি আছে, মানুষ আছে যাদের কি আছে, জোরালো হ্যাভিং স্ট্রং ফিলিংস, যাদের স্ট্রং, রোবাস্ট মানে হচ্ছে স্ট্রং, একটা আপার C1 লেভেলের ওয়ার্ড অ্যাড করে দিলাম, হ্যাভিং স্ট্রং ফিলিংস। আচ্ছা, তো এটা একটু কালার করে দিই, যেহেতু এটা আমাদের এটা একটা চাঙ্ক। তো এটা হলো there are many people of the both side of the argument having strong feelings, having robust feelings। আচ্ছা, যে এই আর্গুমেন্টের দুপক্ষে পক্ষে বিপক্ষে কি আছে, লোক আছে যাদের স্ট্রং ফিলিংস আছে। ওয়েল, তাহলে এখন আমার অপিনিয়ন, আচ্ছা আমার অপিনিয়নটা আমি লিখবো
তাহলে যেহেতু আমি পক্ষে না বিপক্ষে সেটা আমাকে দেখতে হবে, কারণ বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি। আচ্ছা তাহলে সেটা আমরা লিখব ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা এইটা কী হবে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এইটা আপনারা লেখেন দেখি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা আমি সেটা লিখব ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই ডু বিলিভ দ্যাট, এটা হচ্ছে একটা চাঙ্ক এ পর্যন্ত লেখ, আই ডু বিলিভ দ্যাট। আচ্ছা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই ডু বিলিভ দ্যাট, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি। আচ্ছা তাহলে আমার কোয়েশ্চেনটার সাথে যদি আমি একটু দেখি, এখন একটু উপরে চলে যাই। হ্যাঁ তাহলে দেখেন আমার কোয়েশ্চেন ছিল international sports event create problem for the hosting country and they are a waste of time and money। সেটাকে আমি কি সুন্দর করে প্যারাফ্রেজিং করলাম, সেটা হলো দ্য ডিসকাশন অ্যাবাউট ওয়েদার নট, এই ডিসকাশনটা কিনা গেমিং কম্পিটিশনস ক্রিয়েট ডিফিকাল্টিজ ফর দ্য অর্গানাইজিং স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ স্কোয়ান্ডার ফান্ড অ্যান্ড ভ্যালুয়েবল টাইম ইজ কনএন্ড্রাম অ্যান্ড ডিবেটেবল ইস্যু। Porta Chang, there are many people of both sides of the argument having robust feelings. From my point of view, I do believe that. এখন আমি যেটা বিশ্বাস করি সেটা। আচ্ছা আমি কি বিশ্বাস করি, আমরা তো বলছি যে আমি যখন বলছি যে এটা রিয়েলি এটা করে যে আমাদের ভ্যালুয়েবল ফান্ড করে, কিন্তু হচ্ছে একাডেমিক লেখায় আমাকে পক্ষে এবং বিপক্ষে দুটাই লিখতে হয়। তো আমি যদি এটার বিপক্ষে আসি, যদিও বিলিভ করি যেটা ওয়েট করি, তার মানে এটা বিপক্ষে আসি, তাহলে তো আমাকে পক্ষেও কিছু সুযোগ বলতে হবে, তাহলে এটা একাডেমিক হবে। নাহলে একদম যদি আমি বলি আমি যেটা বুঝি সেটা ঠিক, তাহলে উগ্র হয়ে যাবে, তাহলে একাডেমিক হবে না। আচ্ছা তাহলে আমি বিলিভ করি কি ইন্টারন্যাশনাল, তাহলে আমি যেটা বিলিভ করি সেটা লিখি। আচ্ছা এটা হলো ইন্টারন্যাশনাল। তো এর আগে আমরা কি লিখছিলাম, ইন্টারন্যাশনাল, আচ্ছা ইন্টারন্যাশনাল লিখছিলাম, স্পোর্টিং টুর্নামেন্ট লিখছিলাম। তো ইন্টারন্যাশনাল, তাহলে এখন লিখি স্পোর্ট অ্যাথলেটিক টুর্নামেন্ট, তখন আমি একটু আবার সিনোনিম করে দিই, অ্যাথলেটিক টুর্নামেন্টস, টুর্নামেন্টস হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক টুর্নামেন্টস। আমি বলতেছি হ্যাঁ আমি এটার পক্ষে রিয়েলি। তো ইন্টারন্যাশনাল আই ডু বিলিভ হ্যাঁ আর এ ওয়েস্ট অফ, আচ্ছা আর এ ওয়েস্ট অফ, এখানে আমি ওয়েস্ট লিখব, এখন আমি লিখব আর এ ওয়েস্ট অফ রিসোর্সেস অ্যান্ড টাইম, ওয়েস্ট অফ রিসোর্সেস। এবার আমি ওই ফান্ডের জায়গায় রিসোর্সেস লিখে দেবো, আর ওয়েস্ট অফ রিসোর্সেস অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড প্রিশিয়াস টাইম, প্রিশিয়াস মানে মূল্যবান, তো প্রিশিয়াস টাইম। আচ্ছা তো আমি বলে দিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক টুর্নামেন্টস আর ওয়েস্ট অফ রিসোর্সেস, আমরা বলতেছি এটা বিশাল ওয়েস্ট অফ রিসোর্সেস অ্যান্ড প্রিশিয়াস টাইম ডেসপাইট। আচ্ছা আমি একটু পজিটিভ টোনে রাখবো, কারণ হচ্ছে আমি ডেসপাইট হ্যাভিং, আচ্ছা হ্যাভিং সাম সর্ট অফ অপরচুনিটি, হ্যাভিং সাম সর্ট অফ অপরচুনিটিস। আচ্ছা এখন আমি যদি উপর থেকে যাই, আচ্ছা কেন আমি এটাকে দিব, হ্যাঁ আমি এটা লিখলাম যে আমি বুঝাচ্ছি যে হ্যাঁ এটা, কিন্তু তারপর কিছু অপরচুনিটিসকে যেমন জব সেক্টর ক্রিয়েট করে, তারপর ট্যুরিজমকে প্রমোট করে, কান্ট্রি ব্র্যান্ডিং হয়, সো একদমই ফেলে দেওয়ার মতো না, আর এরকম করে লেখা। আচ্ছা এবার যদি আমি প্রথম থেকে যাই, আমার কোয়েশ্চেনটা কী ছিল আর ইন্ট্রোডাকশন কি, ফাইনালি আমরা দেখি আমার কোয়েশ্চেন করছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ক্রিয়েট প্রবলেমস ফর দ্য হোস্টিং কান্ট্রি অ্যান্ড দে আর এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। এরপর বলছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি উইথ দিস ভিউ। তো আমার ইন্ট্রোডাকশন আমি কী লিখলাম, দ্য ডিসকাশন অ্যাবাউট ওয়েদার আর নট গেমিং কম্পিটিশনস, আচ্ছা গেমিং কম্পিটিশনস মানে এখানে ইন্টারন্যাশনাল শব্দটা আমি গ্লোবালটা বাদ পড়ছে। আচ্ছা তো গ্লোবালটা আমরা অ্যাড করে দিই, হ্যাঁ এই জন্য ইয়ের সময় আপনি পড়ার সময় সবসময় একটু করে নেবেন গ্লোবাল, এটা আমার সাবজেক্ট তো এই জন্য একটু কালার। হ্যাঁ তো আমার কোয়েশ্চেন যেটা ছিল, তো এইটাকে আমি কীভাবে লিখলাম দেখেন, এটাকে প্যারাফ্রেজ করে কীভাবে সুন্দর করে আমরা সাজায় লিখলাম, একটু যদি খেয়াল তাহলে আমরা দেখতে পারবো। তাহলে এখানে ছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ক্রিয়েট প্রবলেম কাদের জন্য করতেছে, হোস্টিং কান্ট্রি দেয়ার ওয়েস্ট অফ টাইম। তো আমাকে বলছো তুমি কতটুকু এগ্রি ডিসএগ্রি। এখন আমার ইন্ট্রোডাকশনটা লিখলাম, সেটা হলো দ্য ডিসকাশন অ্যাবাউট ওয়েদার আর নট
এই ডিসকাশনটা গ্লোবাল গেমিং কম্পিটিশন গ্লোবাল ক্রিয়েট ডিফিকাল্টিজ ফর দ্য organizing state as well as international sporting championships squander fund and valuable time is conundrum and debatable issue. There are many people of the both sides of the argument having robust feelings. From my point of view, I do believe that international athletic tournaments are a waste of resources and precious time despite having some sort of opportunities. It's a band 8+ introductions. আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সুন্দর করে ধাপে ধাপে লিখতে হয় আর এখানে যে চাঙ্কগুলি আছে সেই চাঙ্কগুলি